নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। আর জেলার সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কোচবিহারের মাথাভাঙায় সেখানে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৩ জন। আহতরা ভর্তি মাথাভাঙা মহকুমা হাসপাতালে। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন বর্তমান পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে এই বচসা, এই সংঘর্ষ, এমনটাই জানা যাচ্ছে। কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন ৩ জন। আহতরা ভর্তি রয়েছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, প্রাক্তন বর্তমান পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ, এমনটাই জানা যাচ্ছে। প্রায় ২ বছর পর গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সিবিআই এর মামলায় শর্ত সাপেক্ষে অনুব্রতকে জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের। তবে ইডি মামলায় এখনই জামিন না মেলায় আপাতত তিহার জেলেই থাকতে হবে কৃষ্ণ মণ্ডলকে। গরু পাচারে জামিন অনুব্রত মণ্ডলের, জামিন পেলেও তিহার জেলে। প্রায় ২ বছর পার গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। দুই এজেন্সির হাতেই গ্রেপ্তার বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আপাতত তিহার জেলে বন্দী। সিবিআইয়ের একটি মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রত। তবে আর্থিক তছরূপের অভিযোগে ২০২২-এরই শেষের দিকে ইডি গ্রেপ্তার করে অনুব্রত মণ্ডলকে। সেই মামলায় এখনো জামিন মেলেনি কেষ্ট মণ্ডলের। দফায় দফায় জেরার পর ২০২২ সালের ১১ই আগস্ট বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অনুব্রত মণ্ডলকে। প্রথমে আসানসোলের সংশোধনাগারে ছিলেন অনুব্রত, পরে দিল্লির তিহার জেলে নিয়ে যাওয়া হয় তাকে। ৩ শর্তে অনুব্রতের জামিন মিলেছে। কোন শর্তে জামিন? অনুব্রত মণ্ডলকে পাসপোর্ট জমা রাখতে হবে, প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারবেন না, বিচার ও তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে। এই মুহূর্তে আমার খুবই ভালো লাগছে যে অনুব্রত মণ্ডল ওরূপে কৃষ্ণ মণ্ডল, আমার ভগ্নিপতি, উনি সিবিআই জামিন পেয়েছেন। তার জন্য আমার খুবই ভালো লাগছে। আশা করি উনি শিগগির ইডি এবং আরও যা মামলা আছে সেগুলো জামিন পাবেন। আমি এটা ভগবানের কাছে প্রার্থনা করছি। তার সঙ্গে এটাও বলছি যে আমার ভাগ্নে সুকন্যা মণ্ডল ওপরে রুবাই যত তাড়াতাড়ি মুক্তি পায় সেই জন্য আমি আশায় রয়েছি। আদালতের বক্তব্য, এই মামলায় বিচার প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে না, তাই জামিন। যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে, তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে। সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি যে আজকে গরু চুরি মামলাটাতে, সিবিআইয়ের কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি ইডির কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন। বীরভূমের তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগে বারবারই সোচ্চার হন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর জামিনকে কিভাবে দেখছেন তিনি? এই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল অফেন্স, কিন্তু পিএমএলএ মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল, যেটাতে ভাইপো আছে। ভাইপোর লিপস অ্যান্ড ফাউন্ডসের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে। যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত। অর্থাৎ স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন। ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, পাল্টা তৃণমূল কেন্দ্র এজেন্সি এবং কেন্দ্রের শাসক দল বিজেপির আঁতাতের অভিযোগ এনেছে। ২০২২ সালের অগস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হলো। তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তবুও ন্যূনতম মানবিক মুখ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল। ২ বছর জেলে পচিয়ে মারার পরে আজ অবধি তদন্তে শুরু হলো না। যেটা আমরা বারবার বলছি, ইডি বা সিবিআই কোনো তদন্তে সুরাহা করতে পারে না। তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে। গরু পাচার মামলায় ধৃতদের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাও।
যেহেতু গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলী মূল অভিযুক্ত, তিনি জামিন পেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট হতে পারে। এই দাবিকে সামনে রেখে এর আগে অনুব্রতের জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। এআইসিসির বৈঠকে প্রাক্তন হিসেবে সম্বোধন করা হলো অধীর রঞ্জন চৌধুরীকে। গোলাম আলী মীরের সেই সম্বোধনে আহত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মল্লিকার্জুন খড়গে সভাপতি হওয়ার পর সব সভাপতি পদই অস্থায়ী, এমনটাই জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত, এবং এই যে প্রাক্তন সম্বোধন অধীর রঞ্জন চৌধুরীকে, তার পরিপ্রেক্ষিতে কি মন্তব্য তার, কি বলেছেন তিনি? দেখো, গতকাল বৈঠক ছিল দিল্লিতে, এবং সেই দিল্লিতে যে বৈঠক ছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের এআইসিসির নেতা কেসি বেণুগোপাল এবং এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গোলাম আহমেদ মীর এবং আরো অন্যান্যদের এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত প্রদেশ যারা নেতৃত্ব রয়েছেন তাদের নিয়ে দিল্লিতে বৈঠক ছিল। এবং সেক্ষেত্রে আগামী দিনে রাজ্যের কংগ্রেস যে সংগঠন, সেই সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হবে এ বিষয়ে কিন্তু কংগ্রেস নেতাদের মতামত জানার জন্যই এই বৈঠক ছিল। সেক্ষেত্রে অধীর চৌধুরী মনে করেছিলেন যে এই বৈঠকে রাহুল গান্ধী উপস্থিত থাকবেন বা কংগ্রেসের সর্বভারতীয় মল্লিকার্জুন খড়গে তিনি উপস্থিত থাকবেন, এমনটা একটা সম্ভাবনা ছিল বলে মনে করেছিলেন অধীর চৌধুরী, কিন্তু তারা দুজনের কেউ উপস্থিত ছিলেন না। সেক্ষেত্রে আচমকাই গোলাম আহমেদ মীর এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের যিনি নেতা রয়েছেন তিনি অধীর চৌধুরীকে প্রাক্তন প্রদেশ সভাপতি হিসেবে সম্বোধন করায় কিছুটা কিন্তু হতচকিত হয়ে পড়েন অধীর চৌধুরী, এবং সেখানেই তিনি প্রথমবার এই প্রাক্তন প্রদেশ সভাপতি এই শব্দবন্ধ অর্থাৎ বা এই সম্বোধন যখন জানতে পারেন, তারপরেই কিন্তু তিনি বলা যেতে পারে আহত হয়েছেন। তার পরিপ্রেক্ষিতে এর আগেও আমরা দেখেছি যে যখন লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময়কালেও কিন্তু অধীর চৌধুরী জানিয়েছিলেন যে যখন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে দায়িত্ব নিয়েছেন তখন কংগ্রেসের যে দলীয় সংবিধান, সেই দলীয় সংবিধান অনুযায়ী গোটা দেশের সমস্ত প্রদেশ সভাপতি, শুধু এ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি নয়, বিভিন্ন রাজ্যের যে সমস্ত প্রদেশ সভাপতি রয়েছেন সেই সমস্ত পদই কিন্তু অস্থায়ী হিসেবে থাকে। এবং সেক্ষেত্রে এর আগেও অধীর চৌধুরী তিনি জানিয়েছিলেন যে আমরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে অস্থায়ী সভাপতি হিসাবে কার্যভার বা দায়িত্বভার সামলাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে এই যে এই ধরনের প্রাক্তন সম্বোধন, সেটাই কিন্তু তাকে অনেকটা বিস্মিত করেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন অধীর চৌধুরী। একদমই ধন্যবাদ তোমায় সত্য সুন্দর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আসছে পরবর্তী খবরে। রাজ্যের 10 জায়গায় ইডির হানা, বসিরহাট, রাজারহাট, বারাসতে ইডির তল্লাশি। রাশন দুর্নীতি কাণ্ডে জায়গায় জায়গায় হানা ইডির। বাকিপুর ঘনিষ্ঠ বারিকের বাড়ি, রাইস মিলে হানা। 9 ঘন্টা তল্লাশির পর বারিকের বাড়ি থেকে বেরোয় ইডি। ফের অ্যাকশনে ইডি, রেশন দুর্নীতির তদন্তে ইডির হানা। লোকসভায় বাংলায় পর্যদস্ত বিজেপি, বিধানসভা উপনির্বাচনেও বিজেপির হাতে শূন্য। এই পরিস্থিতিতে ফের অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডের জাল গোছাতে মঙ্গলবার রাজ্যের 10 জায়গায় ইডির অভিযান। রেশন দুর্নীতি মামলায় ফের ইডির তৎপরতা। বসিরহাটে ইডির হানা। সাত সকালে বেরিয়ে পড়ে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়িসহ বারাসত, বসিরহাটের একাধিক ঠিকানায় চলে তল্লাশি অভিযান। কাকঘরে ইডি পৌঁছয় বসিরহাটের সংগ্রামপুরে বাকিবুর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায়। সূত্রের খবর, রেশন দুর্নীতির মূল পাণ্ডা বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বারিকের নাম। রেশন দুর্নীতির পাশাপাশি গরু এবং কয়লার দুর্নীতিতেও নাম জড়িয়েছে বারিকের। বারাসতেও ইডি অভিযান। বারাসতে বাকিবুর রহমানের আত্মীয় আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতেও ইডি হানা। বারাসতে দেগঙ্গার বাড়িতে ইডি হানা। রেশন দুর্নীতির টাকা এদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। রেশন দুর্নীতি কাণ্ডে ভাঙড়ে ইডি হানা। আনিসুর রহমান ও আলিফ নূর রহমানের রাইস মিলেও ইডি হানা। দেখুন, আইন সবার জন্য সমান, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক। ভাঙড় কি আর ক্যানিং কি আর গোটা ভারতবর্ষ কি, যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় তারা হানা দিতে পারে, রেড করতে পারে, এটা নিয়ে তো নতুন কোনো কিছু নেই। আজ সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা। ভোট লুট যারা করেছে, যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙড় পর্যন্ত
তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া। রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, সন্দেশকারীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। এছাড়াও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। রেশন দুর্নীতির জাল কতটা ছড়িয়ে, চিরুনি তল্লাশি ইডির। রেশন দুর্নীতির সঙ্গে বারিকের যোগাযোগ কতটা, দুর্নীতির টাকা তার কাছে এসেছে কিনা, কালো টাকা সাদা করায় তার ভূমিকা আছে কিনা, এই সবই খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। বারিকের ব্যাংকের নথিপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করে ইডি। কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসে দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত এক্সপ্রেস। লাইনচ্যুত এক্সপ্রেসের 18টি বগি। দুর্ঘটনায় মৃত 2, আহত 20। হাওড়া স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। খেলনা গাড়ির মতন ছিটকে গিয়েছে কামরা, দুমড়ানো মোচড়ানো ইঞ্জিন, লাইনচ্যুত 18টি বগি। হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। ঘড়ির কাঁটায় প্রায় 3:45 মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস তখন ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে। ঠিক সেই সময় রেল দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। লাইনচ্যুত হয় 18টি বগি, যার মধ্যে 16টি কামরাই যাত্রীবাহী। বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। জোর কদমে চলছে উদ্ধার কাজ। বাড়ছে মৃতের সংখ্যা, আহত বহু। বারবার রেল দুর্ঘটনায় আতঙ্কে যাত্রীরা। ঝাড়খণ্ড পুলিশের ডিজির সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশ। রাজ্যের মুখ্য সচিব কথা বলেন ঝাড়খণ্ডের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে। রাজ্যের কতজন যাত্রী রয়েছেন সেই তালিকাও চাওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে এত বড় রেল দুর্ঘটনা? ডাউন লাইনে আগেই লাইনচ্যুত হয়ে গিয়েছিল একটি মালগাড়ি। হাওড়া মুম্বাই এক্সপ্রেসের লাইনেও পড়েছিল মালগাড়ির কামরা। মালগাড়ির কামরায় ধাক্কা লেগেই লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস, রেল সূত্রে খবর। लाइन में वो जो मालगाड़ी पहले से अफेक्टेड था, जिसकी वजह से सडनली मैंने इन द मेन टाइम हुआ, हम लोग पहुंच गए। यही कारण यहाँ पर ही है। अभी तक जो बाकी आला अधिकारी जो बोल 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है, एक को फ्रैक्चर हुआ है और 4 माइनर इंजर्ड हैं। उनको भी चक्रधरपुर अस्पताल ले जाया जा चुका है। सेंट्रल रेलवे ने, मध्य रेलवे ने अपने अलग अलग स्टेशनों पर हेल्पलाइन नंबर्स की सुविधा प्रदान की है, जिनमें प्रामुख्य से छत्रपति शिवाजी महाराज टर्मिनस, दादर, कल्याण, नागपुर, भुसावल, बडनेरा, ऐसे बहुत सारे स्टेशन हैं जहां जहां पे भी यात्री वहां से यात्रा कर रहे थे, जहां पे भी वो उतरने वाले थे, उन सभी स्टेशनों पे लगभग मध्य रेलवे के द्वारा हेल्पलाइन नंबर्स का अरेंजमेंट किया गया है। হাওড়া লাইনে দুর্ঘটনার জেরে মঙ্গলবার একাধিক ট্রেন বাতিল। কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, সংক্ষিপ্ত কয়েকটি ট্রেনের যাত্রাপথ। হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসের দুর্ঘটনা, বাতিল ট্রেনের তালিকা। হাওড়া তিতলাগড় কাঁটাবাঞ্জি এক্সপ্রেস, খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, হাওড়া বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, টাটানগর ইটুয়ারি এক্সপ্রেস, শালিমার এলটিটি এক্সপ্রেস, আসানসোল টাটা আসানসোল এক্সপ্রেস, খড়গপুর ধানবাদ এক্সপ্রেস। আমাদের ট্রেনের টাইম ছিল 11:55 চেন্নাই মেল, পরে মেসেজ আসে 8টা, সকাল 8টায় টাইম করা হয়েছে। আমরা ওয়েটিংয়ে ছিলাম। সকাল 8টার আগে নেমে আমরা নির্দিষ্টভাবে দেখানো হচ্ছে না যে চেন্নাই মেল কোন প্ল্যাটফর্মে দেবে। 8টা পার হয়ে গেল, আমরা হেল্পলাইনে জানতে চাইলাম যে নির্দিষ্ট পরের টাইম কি আছে, ওনারা এখনও কিছু বলতে পারছে না। আমরা এসেছি কালকে, যেহেতু ওখান থেকে 6:30 ট্রেনে উঠেছি, এখানে এসে পৌঁছিয়েছি 9টা, 9:30 নাগাদ পৌঁছিয়েছি।
তখন থেকে এখানে ওয়েটিং রুমেই রয়েছি আমরা। ট্রেনের টাইমটা যখন এখানে এসে দেখলাম যে 8টা বলেছে, তখন আমরা ওয়েটিং রুমে ছিলাম। সকালবেলা উঠে আবার ওখানে গেলাম ট্রেনের ওখানে, এখন আদতেও টাইম বলছে না যে কখন ট্রেনটা ছাড়বে। ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার পর ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়াতেও খোলা হয়েছে হেল্প ডেস্ক। एक्चुअली हम लोग यहाँ से ऑफिशियल्स गए हैं और हम लोगों ने हेल्प डेस्क इसलिए लगाया है कि यार कोई इन्फॉर्मेशन आता है तो बताया जाएगा। এই নিয়ে 2 মাসে 3 বার রেল দুর্ঘটনা, কোথায় যাত্রী সুরক্ষা? বারবার রেল দুর্ঘটনায় মৃত্যু মিছিল, এর দায় কার? সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সঞ্জয় বসুকে ফোন সুবোধ সিং এর নাম করে, এবং যেমনটা জানা যাচ্ছে পাটনা থেকে এই হুমকি ফোন এসেছে সঞ্জয় বসুর কাছে। সুবোধ সিং এর নাম করে সঞ্জয় বসুকে এবার ফোন। কথা বলবো এই বিষয়ে, আমাদের ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সুবোধ সিং, যিনি ইতিমধ্যেই সিআইডির হাতে গ্রেপ্তার বিহারের গ্যাংস্টার এই সুবোধ সিং, তার নাম করে ফোন আসে সঞ্জয় বাসুর যে ল ফার্ম রয়েছে সেখানে ফোন আসে, এবং সেখানে ফোন করে বলা হয় যে তিনি যেহেতু হাইকোর্টে তিনি সুবোধ সিং এর আগেনস্টে লড়ছেন, এবং সেই জায়গা থেকেই তাকে বলা হয় যে তিনি যাতে নিজেকে উইথড্র করে, আর যদি তিনি নিজেকে উইথড্র না করে সেক্ষেত্রে তার ব্যবস্থা নেওয়া হবে বলে এমনটাই কিন্তু হুমকি ফোন আসে। এবং সেই ফোনে বলা হয় এই সঞ্জয় বাসুর যে ল ফার্ম, সেই ল ফার্মে এই ফোন আসে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই তিনি যখন অভিযোগ জানায় হেয়ার স্ট্রিট থানায়, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তভার লালবাজার নিয়েছে, সেই তদন্ত লালবাজার করছে। তবে এই তদন্তে নেমে যেটা দেখা যাচ্ছে যে ফোন যখন এসেছিল সেই ফোনের যে লোকেশন, সেই লোকেশন দেখা যাচ্ছে যে পাটনা জেল, এবং এই যে ফোন নাম্বার যেটা থেকে ফোন এসেছিল এই সঞ্জয় বাসুর ল ফার্মে, সেই নাম্বারটা বাংলার নাম্বার বলেই কিন্তু জানা যাচ্ছে। লালবাজার সূত্রে ইতিমধ্যেই যে খবর, যে তদন্তে নেমে তারা জানতে পারে যে ফোন করা হয়েছিল সেই ফোন পাটনা থেকে এসেছিল, পাটনা জেল থেকে। লোকেশন ট্রেস করা হচ্ছে যে পাটনা জেল থেকে কে ফোন করলো এবং বাংলার নাম্বার ইউজ করে কে ফোন করলো সেই, এবং সঞ্জয় বাসুর ল ফার্মে ফোন বা এই সুবোধ সিং এর নাম করে ফোন করা হলো, কে সেই ফোন করলো সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে, এবং পাটনা জেলে তদন্তকারী আধিকারিকরা যাবেন বলে ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।